নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা রমণীর আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে উঠে ঘরের পূজা হয়ে গেছে। আজকে যাব দিদির বাড়িতে, মানে ননদের ঘরে। ওখানে আজকে সকালবেলা রান্না ওখানেই রান্না, ওখানেই খাওয়া দাওয়া। আজকে সারাদিন ওখানেই থাকবো। আর আজকে মিঠুন আসার আছে, কথা আছে। ও কলকাতায় গেছিলো, 10 দিন হয়ে গেছে। ও আজকে আসবে। তো ওর ট্রেন আছে 6 ঘন্টা মতন লেট, মানে আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে। সকাল 9টা-10টার সময় নামার কথা ছিল। আর এটা আমাদের বিল্ডিংয়ের এই কাজ চলছে, সকাল থেকে সারা দিন লাইট থাকে না। প্রত্যেকটা দিন এই হচ্ছে। আজ 1 সপ্তাহ হয়ে গেছে। সকালবেলা ঠিক 8:30টার দিকে লাইট চলে যায়, আর আস্তে আস্তে সেই 7:30-8টা। এই দিদির ঘরে এসে গেছি, মানে বিল্ডিংয়ে উঠে গেছি, রাস্তা ক্রস করে চলে এসেছি। তো দিদির এখানে লাইট আছে, অসুবিধা নেই। মেয়েকে সকালবেলার দিকে পাঠিয়ে দিই এদিকে দিদির ঘরে, সারাদিন থাকে ও, আর রাতের দিকে বাড়ি যায়। তো মিঠুন আসার কথা আছে, যেটা বলছিলাম ওটা আগে বলে নিই। মিঠুন আসার কথা ছিল সকালে, মানে ট্রেন থেকে নামার কথা ছিল। ট্রেনটা 6 ঘন্টা মতন লেট, মানে ও ঘরে আসতে আসতে বিকাল সেই 5:30, 6টার মতন বেজে যেতে পারে। তা দিদি বললো তাহলে লাইট নেই, এখানে চলে আসো, এখানে রান্নাবান্না হয়ে যাক, খেয়ে নাও, ঘরেতে আর বেকার গরমে কি করবে। তো চলে আসছি এখন। এটা পুরো দিদির এই সামনের, মানে ঘরের সামনের এই ভিউটা না খুব ভালো লাগে। কি ভালো লাগছে না? পুরো লাইট না থাকলেও এখানে যদি একটু বসেও থাকা যায়, অতটা মানে লাগে না। হয়ে যায় গরমের সময় একটু লাইটের। প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা সিস্টেম থাকে, প্রত্যেকটা বিল্ডিংয়ে কিছু না কিছু প্রবলেম থাকে, লাইটের সমস্যা হয়। আর দিদি বেশ এই ঘরের সামনে ভালো গাছও লাগিয়েছে। আমি অনেক দিন আসিনি, বেশ হয়ে গেছে, অনেক কদিনই আসি না। মেয়েকে পাঠিয়ে দিই নিচে সিঁড়ির ধারে, মেয়েকে দিয়ে দিই, ছেড়ে দিই, আর নিচে থেকে ফোন করে দিই, দিদি মেয়ে যাচ্ছে একটু দেখো। তা দিদি ওপর থেকে ওকে নিয়ে নেয়, মানে ও সিঁড়ি দিয়ে এসে যায়, দিদি আবার এখান থেকে ওকে করে নেয়। বেশ ভালোই গাছ লাগিয়েছে, অনেক দিন আসিনি তো, ভালো লাগছে বেশ। আর এই যে এই দিকটা তো মানে মেন রোডটার অপোজিটে এটা, অতটা গাড়ি টাড়ির চাপ থাকে না, বেশ ভালো লাগে। চলো রান্নাবান্নার দিকে আসা যাক। এই যে আজকের হবে সয়াবিনের তরকারি, বলে দিল দিদি দুপুরে। তো সয়াবিনটা 4 প্যাকেট সয়াবিন হবে। তো আমি এখন একটু হালকা গরম জল করে এটা একটু বয়েল করে দিচ্ছি, আর ভালোভাবে 2-3 বার ওয়াশ করে নিয়েছি, ভালো পরিষ্কার জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে। আর এখানে একসাথে মশলাগুলো সব পিষে নেব, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর একটু কড়াইশুঁটি দেবো ভাবছি। আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। মশলাগুলো একসাথে পিষে নেব, নিয়ে আর রান্নাটা বানাবো। আর এটা রিফাইন অয়েল, এখানে সর্ষের তেল আমরা খুব কমই খাই, বেশিরভাগ রিফাইন অয়েলটাই খাওয়া হয়। তো অল্প করে তেল দিচ্ছি, এটা সয়াবিনটা ভাজার জন্য, হালকা নুন দিয়ে। আর সয়াবিনটা ভেজে নিলে বেশ ভালোই লাগবে, খেতে সুন্দর লাগে। এই যে হালকা কড়াতে ভেজে নিচ্ছি, মানে অল্প একটু গরম হয়ে ভেজে নিচ্ছি। এই সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এদিকে চা বসিয়েছি। চা তো খেতে হবে, সকালবেলা কিছু খাইনি, চলে এসেছি দিদি আমি সবাই একসাথে নাস্তাটা করব। তো লিকার চা বানাচ্ছি, আর এখানে মশলাটা হালকাভাবে ভেজে নিচ্ছি সয়াবিন বানানোর জন্য। আর এটা হচ্ছে আদা পাউডার, এইটা দিয়ে লিকার চা খেলে এত সুন্দর লাগে না, সেন্ট দারুণ লাগে। আর এইটা জানেন, এই আদা পাউডারটা আমাদের করোনার সময় ওষুধ হয়েছিল। গুড় দিয়ে আদা পাউডার দিয়ে ছোট্ট ছোট্ট ট্যাবলেট বানানো হতো, মানে ছোট্ট ছোট্ট লাড্ডু বানানো হতো, সেগুলো করোনার ওষুধ হিসেবে প্রত্যেক দিন সকালে উঠে একটা করে ওই লাড্ডু খেতে হতো। ছোট্ট ছোট্ট লাড্ডুগুলো ছিল, কিন্তু ভীষণ করোয়া, তিতো থাকতো, ভীষণ তিতো। এই সকালে রাতে রুটি ছিল, দিদি বললো একটু ঘি দিয়ে গরম করো, আর ঘি দিয়ে গরম করে খেতে কিন্তু দারুণ লাগে লাল চায়ের সাথে। জানি না কারা কারা খায়, কিন্তু আমরা খাই, আমাদের ভীষণ ভালো লাগে। আর মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, একটু কড়াইশুঁটি আর আলুটা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপরে সয়াবিনটা লাস্টে দেবো, তেলটা যখন ছেড়ে আসবে তখন দেবো। সয়াবিনটাও দিয়ে দিয়েছি। রান্নাটা মানে তরকারিটা বসিয়ে নিয়ে তারপর চা খেতে যাব, না তো চা খেয়ে মজা নেই। এই যে রুটিটা গরম করে নিয়েছি আমি আর দিদি, একটু চা একটু বেশিই নিয়েছি। আর এই সবজিগুলো যাচ্ছে পুনাতে। আমরা এখানে তো মানে দিদির বান্ধবীর ওখানে, এখানে তো মিষ্টি নিয়ে কোনো, আমরা ধরো আত্মীয় স্বজনের বাড়ি গেলে তো মিষ্টি নিয়ে যাই না, যার যেখানে যে এলাকাতে যে সবজিটা পাওয়া যায় সেই সবজিটা নিয়ে যায়, জানেন তো। এই যে এখান থেকে মানে মুম্বাই থেকে পাঠানো হচ্ছে পুঁই শাক, লাউ শাক, আর এখানে আছে কলমি শাক, আর একটু ওই যে ওই হালকা একটু এই লম্বা বেগুনটা,
এটা দিদি বান্ধবী খেতে ভালোবাসে মশলা করে, তো এখন এই 4 রকমের জিনিস পাঠানো হচ্ছে, আর একটু ফল ফ্রুটও পাঠানো হচ্ছে। এখান থেকে দিদি মানে বড় ভাগনা যাচ্ছে ইন্টারভিউর জন্য পুনাতে, তো ওনার মানে ওর হাতে এগুলো পাঠানো হবে। আর একটা নিনজা টেকনিক দেখাচ্ছি। এই যে ঘরেতে যে সব ওষুধগুলো আছে এইগুলো দিদি এখন ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছে, এটা জলে ভালোভাবে গুলে কিছুক্ষণ রেখে দেবে, দিয়ে স্প্রে করে আর গাছের মধ্যে লাগাবে। ওটা হচ্ছে দিদির ঘরের তৈরি করা টেকনিক। আর তারপরে দিদি বললো যে গাজর বিট আছে, ওটা একটু ভাজা হবে। মানে গাজর বিট ভাজাটা খেতে তখনই মনে পড়ে আমি যখন আসি, এই যে এরকমভাবে আমি একটু বানিয়ে দিই, আর এই ভাজাটা খেতে দিদি খুব পছন্দ করে। তো আমি বাড়িতে যখন বানাই তখন দিদির জন্য পাঠিয়ে দিই পার্সেল। আর দিদির আরেকটা বান্ধবী আছে, ওই দিদিটাও খেতে ভালোবাসে, এই পাশের ঘরে আছে, তো ওই দিদির জন্যও বানানো হচ্ছে। দিদিটা আজকে আছে, তো ও দুপুরে বললো, দিদি বললো একটু বানাতে গাজর বিটের সবজিটা। তো একটু তেল দিয়েছি, একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে গাজর বিটটা ভাজছি। আর এই যে এরকমভাবে ঢেকে ঢেকে বানাচ্ছি, আর লাস্টে একটু হালকাভাবে চিনি দেবো, দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আমার তো ভালো লাগে, আমার সাথে সাথে দিদিও খুব পছন্দ করে, দিদির বান্ধবীটাকেও খাইয়েছিলাম, তারপর থেকে উনিও খুব ভীষণ পছন্দ করে। এই যে ওনাকে দিতে যাচ্ছি সয়াবিনের তরকারি আর একটু বিটের সবজিটা যেটা বানিয়েছি, গাজর বিটের সবজি। আর এটা এখন ছোটো ভাগনাকে খেতে দিচ্ছি, জয়ন্তকে খেতে দিচ্ছি, তারপরে পূর্বাশাকে দেব, তারপরে আমি আর দিদি খাবো। দিদি এখন স্নান করছে, এটা ছোটো ভাগনাকে দিলাম। তারপরে আমরা বসে গেছি, পূর্বাকেও খেতে দিয়েছি সয়াবিনের তরকারি আর গাজর বিট ভাজা। সিম্পল খাবার দুপুরে হবে, রাতের দিকে হবে। মিঠুন আসছে, মিঠুন এখনও এসে পৌঁছায়নি, বললো যে এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছিল ভীষণ। তারপরে এই যে 5টা 5:30 বেজে গেছিলো, মুম্বাই কলকাতা থেকে কত জিনিস নিয়ে এসছে সব দেখাচ্ছি। এতগুলো জিনিস বাড়ি থেকে নিয়ে এসছে, শ্বশুরবাড়ি প্লাস বাপের বাড়ি, মানে সবাই পাঠিয়েছে, বাপের বাড়ি থেকেও পাঠিয়েছে, শ্বশুরবাড়ি থেকেও কিছু জিনিস পাঠিয়েছে। এই পেটিটাই করে লিচু নিয়ে এসছে। আমার কপাল দেখুন, এত লিচু নিয়ে এসছে, মানে 200 পিস মতন লিচু নিয়ে এসছে, 200-250 পিস মতন আছে লিচু। তার মধ্যে মনে খুব বেশি হলে 50-60টা লিচু ভালো আছে, মানে এর ভিতরেও খারাপ আছে। এই যে এইগুলো কালো কালো দেখছি, এগুলোও খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। 6 ঘন্টা না 7 ঘন্টা ট্রেন লেট ছিল, তো লিচুগুলো প্রায় অর্ধেক খারাপ হয়ে গেছে। 250 পিস মতন, 260 পিস লিচু ছিল। তার ভিতরে মিঠুন বললো বলে তার ভিতরে ওই কটা ভালো আছে, আর ওইগুলো সব খারাপ হয়ে গেছে। রসগোল্লা নিয়ে এসছে, সন্দেশ নিয়ে এসছে। আর এই যে এইটা আমার বাড়ির উঠানে গাছ, মেজো শ্বশুরের বাড়ির উঠানের গাছের ফলসা পাঠিয়েছে। কিন্তু আমার কপাল দেখুন, এত সুন্দর আমার কপাল, এগুলো শুকনো করেও খেতে পারবো না। অনেক খুঁজেছি, একটা পেয়েছি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, এই একটা পেলাম, এইটাই খাবো আমি, একটা হলেও খাবো। এতগুলো জিনিস ফেলে দিতে কতটা মায়া লাগে বলুন তো। আর এগুলোও গাছে, গন্ধরাজ লেবু, পুরো কাকার মানে মেজো কাকার ঘরের গাছ, আর উঠানের এই গাছটা আছে। আর এটা আমার মা পাঠিয়েছে, আমার মার বুদ্ধি কত সুন্দর। আম শুকনো করে রেখেছিল, সেইটা পাঠিয়ে দিয়েছে, আম পুরো গলে নরম হয়ে গেছে গরমেতে। আর এই গাছগুলো দিদি পাঠিয়েছে, দিদির ছেলে পাঠিয়েছে, মানে আমার সোনুবাবু পাঠিয়েছে এটা। ও আমাকে মাসি বলে না, আমাকে মেয়ে বলে, আমার দিদির ছেলে। তো বলছে মেয়ের জন্য গাছ পাঠাবো বলে ফুল গাছ পাঠিয়েছে। আর এটা আমার বাবার উঠানের মানকচু গাছ। মানে এই জিনিসগুলো কি বলুন তো, ফিলিংসটা খুব সুন্দর লাগে যে এটা উঠানের গাছ, এটা এই গাছটা এখানটায় আছে, এই গাছে এত ফল হয়েছে। আর এই আমগুলো বাবা আর দিদির গাছের আম, মানে আমার বাবার গাছও আম আর দিদির গাছেরও আম পাঠিয়েছে। এই কলাগুলো দিদির গাছের কলা, মানে সব পাঠিয়েছে। এত সুন্দর, এই যে লিচুগুলো দেখছি আর কান্না লাগছে, আমি তো পুরো কেঁদে দিয়েছি। এত সুন্দর, মানে এখানেও পাওয়া যায় না নয়, এখানেও পাওয়া যায়, কিন্তু তাও দেশের জিনিস, কলকাতার জিনিস, মানে একদম ঘরের জিনিস। যেদিন মিঠুন আসে সেদিন পুরো সকালবেলা বাগানে ভাঙা হচ্ছিল লিচু, সেখান থেকে গিয়ে লিচুগুলো নিয়ে এসেছিল। তাও আমার কপাল দেখছেন কত সুন্দর, এতটা লিচু সব ফেলে দিতে হবে।
আরও আছে শুকনো খাবার আছে, সেই পেটিটা এখনও খোলা হয়নি, সেটা এখন খুলবো না। বোনও কিছু পাঠিয়েছে, দিদিও কিছু পাঠিয়েছে। আর এটা সন্ধ্যাবেলা চা বানাচ্ছে একটু, মিঠুন একটু চা খাবে বললো, তো দিদির বাড়িতে একটু লিকার চা আর এই দুপুরের তরকারিটা গরম করছি। রাতে আজকের চিকেন হবে, চিকেনের জন্য এই যে হচ্ছে আজকে কোটা মশলা দিয়ে হবে, মানে মশলাটা পিষে আর চিকেন বানানো হবে, নতুন স্টাইলের চিকেন বানানো হবে, নতুন নয় আলাদাভাবে, এরকম আমরা প্রায় সময় করে খাই। ওই যে আমি আসলে একটু দিদিদেরও ভালো লাগে যে নতুন নতুন কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছা হয়, যে এটা বানানো হোক ওটা, সবাই মিলে হেল্প হয়, সবাই মিলেই করি। এই যে মশলাটা ঠিক এরকমভাবে অর্ধেক পেষে এরকমভাবে রান্না হচ্ছে, মানে একদমভাবে স্মুথলি পেশা হয়নি, এই যে একটু গোটা গোটা আছে এরকমভাবে মশলাটা, আদা রসুন এরকমভাবে করে, আর দারুণ লাগে এরকমভাবে চিকেন খেতে। এই যে এখন খাওয়া মাঝখানে আমি আর ভিডিও করলাম না, এখন পুরো খাওয়ার দিকে আছি। ভাবলাম আমি তো প্রায় সময় ভিডিও করতে ভুলে যাই লাস্টের দিকটায়, খেতে খেতে মনে পড়েছে ভিডিও করা হয়নি, তো এখন এই ভিডিও করছি, কিছু মনে করবে না, খাওয়ার ভিডিওটা করলাম, কোনোদিন এরকমভাবে ভিডিও করি না। তো এখন ঠিক 2:30 বেজে গেছে, মানে 2:20 বাজে রাত। তো একটু লেট হয়ে গেছিলো, বাসন টাসন পরিষ্কার করতে দিদি একটু হেল্প করে দিলাম, তো খেতে দিতে একটু অনেকটা লেট হয়ে গেছিলো। তো কোনো অসুবিধা নেই, রোডের এপার থেকে আর ওপারে যাবো, সেই বাঁশ বাঁধা আছে ওইটা আমাদের বিল্ডিং, মানে আমি যেখানটা থাকি ওইটা, আর দিদিদের বিল্ডিং তো এইটাই দেখালাম। তো রোড ক্রস করে চলে এসেছি, মেয়ে আর মেয়ের বাবা আগে চলে গেছে, আমার যেতে একটু দেরি হলো, কারণ আমি বললাম একটু পরিষ্কার করছিলাম, দিদির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। তো মেয়ে আর মেয়ের বাবা আগে চলে গেছে। এই যে যা ঘর বিল্ডিংয়ের গেট পড়ে গেছে, তালা মারা নেই, মিঠুন আগে উঠে গেছে। এখানে একটা কি বলুন তো, এই মেন গেটগুলো তালা দেওয়া থাকে, তো মানে এই গেট দেওয়া থাকে আর সবার কাছে একটা করে চাবি দেওয়া থাকে, যে যখন যাবে আসবে, লক খুলে যাবে, লক খুলে আসবে, এটাই ভালো। চলুন আর ভিডিওটা বেশি বাড়িয়ে লাভ নেই, রাত 2টো বেজে গেছে, আবার ব্লগ করে লাভ নেই। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘরকন্যা রমণীর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।